আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক এবিসি টিভিতে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব আমিরাতে নিখোঁজ ইসরায়েলি নাগরিকের মরদেহ উদ্ধার। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত এক ইসরায়েলি নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। ইসরায়েলি কর্তৃপক্ষ রোববার 24শে নভেম্বর এই ঘটনাকে ইহুদি বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড বলে উল্লেখ করেছেন। এরপর জানিয়ে দিব নেতানিয়াহুকে গ্রেপ্তারে প্রস্তুত ইউরোপের 7 দেশ। গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের জন্য যে পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি, তা আমলে নিয়ে তাকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের ইইউ 7 সদস্য রাষ্ট্র। এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিলেন পুতিন। এবার ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, প্রয়োজনে পশ্চিমা দেশগুলোতে হামলা চালাতে পিছুপা হবেন না তিনি। এরপর জানিয়ে দিব আমরা জমিদার নই, মানুষের পাহারাদার, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনের ফল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মমতা লিখেছেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে মা মাটি মানুষকে জানাই প্রণাম। আমরা জমিদার নই, মানুষের পাহারাদার। মানুষের আশিস আজীবন আমাদের হৃদয় স্পষ্ট করে থাকবে। এবং সর্বশেষ জানিয়ে দিব ট্রাম্পের জয়ের পর ইলন মাস্কের সম্পদ বাড়ছে রকেট গতিতে। মার্কিন ধনকুবের ইলন মাস্ক বহু আগে থেকেই বিপুল সম্পদের অধিকারী হয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার সম্পদের পরিমাণ এবার বাড়ছে রকেট গতিতে। শীর্ষ ধনী হিসেবে নিজের গড়া রেকর্ড ইলন মাস্ক নিজেই ভেঙে চলছে এবং তাকে আর থামানো যাবে না বলে মনে হচ্ছে না। 5 নভেম্বর ভোটে ট্রাম্পের জয়ের পর মাস্কের মোট সম্পদ আরও 7,000 কোটি মার্কিন ডলার নিযুক্ত হয়েছে। ব্লুমবার্গের বিলিয়নিরা তালিকায় অনুযায়ী তিনি এখন বিশ্বের শীর্ষ ধনী। তার সম্পদের পরিমাণ 34,000 কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। শুক্রবার এই তালিকা প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা সহ বেশ কয়েকটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও মার্ক ট্রাম্পের জয়ের পর টেসলার শেয়ারের দাম 40% বেড়েছে। তার এআই কোম্পানি এক্সএআই এর শেয়ারও পেয়েছে রকেট গতি। এআইতে মাস্কের বিনিয়োগ তার সম্পদের পরিণামকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে এস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। আমিরাতে নিখোঁজ ইসরায়েলি নাগরিকের মরদেহ উদ্ধার। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত এক ইসরায়েলি নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। ইসরায়েলি কর্তৃপক্ষ রোববার 24শে নভেম্বর এই ঘটনাকে ইহুদি বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড বলে উল্লেখ করেছেন। এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কোগানের মরদেহ সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ শনাক্ত করেছে। জবি কোগানের হত্যা একটি জঘন্য ইহুদি বিদ্বেষী সন্ত্রাসী কাজ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল রাষ্ট্র এই অপরাধীদের বিচারের আওতায় নিয়ে আসতে সব উপায় চেষ্টা করবে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এই হত্যাকাণ্ডকে ইহুদি বিরোধী সন্ত্রাসী কাপুরুষ ও ঘৃণ্য কাজ বলে নিন্দা করেছেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বিষয়টির প্রতিক্রিয়া জানাতে সংযুক্ত আরব
আমিরাত সরকারের সঙ্গে যোগাযোগ করছে, তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেশটির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে শনিবার 23শে নভেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় PMO থেকে জারি করা এক বিবৃতিতে ওই নাগরিকের নিখোঁজ হওয়ার বিষয়টি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, নিখোঁজ ব্যক্তির নাম জোভি কোভান। তিনি ইসরায়েলের মলদোভার নাগরিক। কোগান ইহুদিদের অন্যতম বৃহৎ ধর্মীয় সংগঠন চাবাদের সদস্য। PMOর কার্যালয় থেকে আরো বলা হয়, তিনি নিখোঁজ হওয়ার পর থেকে যেসব তথ্য পাওয়া গেছে তাতে মনে হচ্ছে এটা একটি সন্ত্রাসী কাণ্ড। সেদেশে অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতে এই ঘটনায় একটি বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। জোভি কোগানের নিরাপত্তা ও তার ভালো থাকা নিয়ে উদ্বেগ থেকে তাকে খুঁজে পেতে ইসরায়েলের গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। প্রসঙ্গত, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা সংস্থা থেকে এর আগে দেশটির নাগরিকদের সংযুক্ত আরব আমিরাতে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিল। নেতানিয়াহুকে গ্রেপ্তারে প্রস্তুত ইউরোপের 7 দেশ। গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের জন্য যে পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC, তা আমলে নিয়ে তাকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের EU 7 সদস্য রাষ্ট্র। এই দেশগুলো হলো নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, সুইডেন, বেলজিয়াম ও নরওয়ে। গত মে মাসে নেতানিয়াহু গ্লান্ট এবং গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ, হামাসের তৎকালীন প্রধান ইসমাইল হানিয়া ও গাজার হামাস প্রধান ইয়াহিয়া সিনিয়রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন ICCর কৌশলী করিম খান। তার সেই আবেদনে সাড়া দিয়ে বৃহস্পতিবার নেতানিয়াহু, গ্যালন্ট এবং মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক আদালত। হানিয়া এবং সিনিয়র ইতিমধ্যে নিহত হয়, তাদের এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এদিকে ICCর এই পরোয়ানা জারি পশ্চিমা বিশ্বে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কয়েকটি রাষ্ট্র জানিয়েছে তারা আদালতের পরোয়ানা মেনে নিয়ে নেতানিয়াহুকে গ্রেপ্তারের জন্য প্রস্তুত। অনেকেই আবার নেতানিয়াহুর প্রতি সমর্থনও জানিয়েছে। বৃহস্পতিবার পরোয়ানা জারির পর ইতালি প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ত্রাসোত্রো এক সাক্ষাৎকারে বলেছেন, আমি মনে করি নেতানিয়াহু এবং গিলান্টের সঙ্গে হামাসের সামরিক শাখার প্রধানকে এক লেভেলে বিচার করা ICCর একটি ভুল। তবে এই পরোয়ানা প্রত্যাহার কিংবা অকার্যকর হওয়ার আগে নেতানিয়াহু কিংবা গেলান্ট যদি ইতালি সফরে আসেন তাহলে বাধ্য হয়েই তাদেরকে গ্রেপ্তার করতে হবে আমাদের। তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিলেন পুতিন। এবার ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, প্রয়োজনে পশ্চিমা দেশগুলোতে হামলা চালাতে পিছপা হবেন না তিনি। গত মঙ্গলবার 19শে নভেম্বর ও বুধবার 20শে নভেম্বর পশ্চিমাদের দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালায় ইউক্রেন। এর জবাবে বৃহস্পতিবার 21শে নভেম্বর ইউক্রেনের নিপ্র এলাকায় নতুন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় রাশিয়া। প্রথমে এটিকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM মনে করা হলেও পরে মস্কো জানিয়েছে সেটি নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল। সেই ক্ষেপণাস্ত্র ICBM এর মতো পারমাণবিক অস্ত্র বহন করতে পারে বলে জানিয়েছেন পুতিন। আসন্ন শীত মৌসুমীকে সামনে রেখে সপ্তাহ দুয়েক ধরে ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে রাশিয়া। যুদ্ধে ইউক্রেনের পূর্ব অঞ্চলেও বড় অগ্রগতি পাচ্ছে দেশটিতে। বৃহস্পতিবার 21শে নভেম্বর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে নতুন করে তারা দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ দালানের গ্রাম দখল নিয়েছে। এদিকে ইউক্রেনে রাশিয়া নতুন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরিপ্রেক্ষিতে সংঘাতের ধরন বদলাবে না কিংবা কিয়েভকে সমর্থন দিয়ে যাওয়া থেকে ন্যাটো পিছুপা হবেন না। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মুখপাত্র ফারাহ দাকলাল্লা কথা বলেছেন। ন্যাটোর মুখপাত্র বলেন, রাশিয়া মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সাধারণ নাগরিক এবং ইউক্রেনের মিত্রদের ভীত সশস্ত্র করার চেষ্টা করেছে। তবে ন্যাটো মিত্ররাও ইউক্রেনকে সমর্থন দেয়া থেকে পিছপা হবেন না।
আমরা জমিদার নই, মানুষের পাহারাদার, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনের ফল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মমতা লিখেছেন, আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মা মাটি মানুষকে জানাই প্রণাম। আমরা জমিদার নই, মানুষের পাহারাদার, মানুষের আশিস আজীবন আমাদের হৃদয় স্পষ্ট করে থাকবে। ৬ কেন্দ্রে বিধানসভার উপনির্বাচনের ফল দেখে উচ্ছ্বাসিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে নিজের প্রতিক্রিয়া জানান। ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সবকয়টিতে জিতেছেন ঘাসফুল শিবিরের প্রার্থীরা। ৫ জেলার ৬ আসনেও নির্বাচন হয়েছে গত ১৩ নভেম্বর। কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, বাঁকুড়ার তালড্যাংরা এবং উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটিতে শনিবার সকাল থেকে শুরু হয় ভোট গণনা। ফল প্রকাশের পর সোশ্যাল মিডিয়া পোস্টে জয়ীদের শুভেচ্ছা জানালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এই ফলাফল অবশ্য প্রত্যাশিত ছিল, চিন্তা ছিল একমাত্র বিজেপির দখলে থাকা মাদারিহাট নিয়ে। শনিবার ২৩ নভেম্বর সকালে ভোট গণনা শুরু হয়। বেলা যত গড়িয়েছে ততই ঘাসফুল শিবিরের জয়ের রাস্তা মসৃণ হয়েছে। মাদারিহাটের গেউরাঘরও হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে ঘাসফুলের দাপটের কাছে। এদিকে এবারের উপনির্বাচনে ঘোষিত বা অঘোষিত কোনো প্রকার জোট হয়নি। বাম কংগ্রেসের উভয় দলই আলাদা আলাদাভাবে প্রার্থী দিয়েছিল, কিন্তু এককভাবে লড়েও ভোটের ময়দানে খুব একটা লাভ হলো না। সর্বত্রই জামানত জব্দ হয়েছে বাম ও কংগ্রেসের। ভোটের যা ফলাফল তাতে রাজ্য কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতার কথা মানছে প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সুমন রায়চৌধুরী। অন্যদিকে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বক্তব্য, আগামী দিনে পশ্চিমবঙ্গের পুনর্জাগরণ ঘটাতে গেলে বামপন্থর পুনর্জাগরণ অবশ্য সম্ভবই।